প্রথমেই বলি, আমাদের যে পাতগুলো রয়েছে, যদি আমরা যখন ভূত্বক পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে ভূত্বকের বিভিন্ন স্তর, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং আমাদের ভূত্বক। এবং গুরুমণ্ডলের যে উপরিভাগের যে অংশটা, সেটাকে আমরা কি নামে জানি? অ্যাস্তনোস্ফিয়ার নামে জানি, তাই তো? তো এই অ্যাস্তনোস্ফিয়ারের উপরে ভাসমান যে স্তরগুলো রয়েছে, সেগুলোই হচ্ছে আমাদের কি না, সেগুলোকেই আমরা বলবো প্লেট। বা এক কথায় বলতে পারি, শিলামণ্ডলের যে উপরিভাগ, শিলামণ্ডল কয়টুকু পর্যন্ত বিস্তৃত ছিল? না 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল, তাই না? তো শিলামণ্ডলের যে উপরিভাগ রয়েছে, সেই উপরিভাগটাকেই আমরা কি বলতে পারি? পাদ বলতে পারি। এবার চলে আসি, প্রথমে আমরা একটু এর কনসেপ্টটা জেনে নেব যে আমাদের এই পাদ সংস্থান তত্ত্ব আসলে কোথা থেকে উৎপত্তি লাভ করলো এবং কিভাবে উৎপত্তি লাভ করলো, এবং কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের এই পাদ সংস্থান তত্ত্ব আমাদের মধ্যে আসলো। দেখো, প্রথমেই বলে রাখি, এই যে পাদ সংস্থান তত্ত্ব, এটা কিন্তু আমরা আমাদের একবারে আসেনি, ঠিক আছে? প্রথমেই বলি, মহাদেশ এবং মহাসাগরের যে উৎপত্তি, বন্টন, পর্বত, মালভূমি, সমভূমি, এই যে বিভিন্ন জিনিস রয়েছে, ভূমিকম্প, অগ্নুদ্গম, আমরা যখন ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশন দেখেছি, তখন আমরা দেখেছি সেখানে বিভিন্নভাবে হিমালয়ের উৎপত্তি হচ্ছে, এবং সেখানে দুটো মহাদেশীয় প্লেট, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট, দুটো একটার সঙ্গে আরেকটার সংঘর্ষের ফলে কি হচ্ছে না, আমাদের হিমালয় পর্বতের উৎপত্তি লাভ করছে। তো এই বিভিন্ন পর্বতের গঠন, মালভূমির উৎপত্তি, সমভূমির উৎপত্তি, তারপরে ভূমিকম্প, অগ্নুৎপাত, এইগুলো সব কিছুর যে কনসেপ্ট, সবগুলো সম্পর্কে যদি আমরা একটা তত্ত্ব পাই, যে না কোনো একটা থিওরির মাধ্যমে বা কোনো একটা তত্ত্বের মাধ্যমে আমরা এইগুলোকে জানবো, তাহলে সেটা একমাত্র জায়গা রয়েছে কিন্তু আমাদের এই পাত ভূগঠন তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি। এবার চলে আসি, প্লেট টেকটনিক থিওরি কি আমাদের একবারে ডেভেলপ হয়ে গেছে? না, প্লেট টেকটনিক থিওরি কিন্তু আমাদের একবারে ডেভেলপ হয়নি। এই প্লেট টেকটনিক থিওরি আসার আগে বিভিন্ন থিওরি আমাদের মধ্যে এসছে। আমরা যদি মাউন্টেন বিল্ডিং এর ভিডিওটা পরবর্তীতে দেখব, সেখানে দেখব যে না, জেফ্রি তার তাপীয় সংকোচন মতবাদ দিয়েছেন এবং সেখানে ভঙ্গিল পর্বতের উৎপত্তি কিভাবে হচ্ছে সে বিষয়ে তিনি ব্যাখ্যা করেছেন। পাশাপাশি আমরা যদি দেখি, ডলির কি না মহাদেশের বিচরণ তথ্য, আর্থার হোমসের পরিচলন তথ্য, এই সমস্ত যে থিওরিগুলো রয়েছে, এবং হ্যারিয়েসের সমুদ্রবক্ষের বিস্তৃতি, যেটাকে আমরা সি ফ্লোর স্প্রেডিং নামে জানি। তো এই সমস্ত যে থিওরিগুলো রয়েছে, এই থিওরিগুলোকে যদি আমরা একসাথে কম্প্যাক্ট করি, তাহলে যে মতবাদটা পাবো সেটাই হচ্ছে আমাদের পাদ সংস্থান তত্ত্ব। তাহলে আমরা কি জানলাম? পাদ সংস্থান তত্ত্বের নেপথ্যে কি কাহিনী রয়েছে? না, পাদ সংস্থান তত্ত্ব আসার আগে আরো যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে, সি ফ্লোর স্প্রেডিং, কনভেনশনাল কারেন্ট থিওরি, তারপরে তোমাদের রয়েছে আমাদের থার্মাল কনভেনশনাল কারেন্ট রয়েছে, জেফ্রির মতবাদ, যেটাকে তাপীয় সংকোচন মতবাদ আমরা বলি, তারপর পরিচলন স্রোত মতবাদ, এই সমস্ত মতবাদগুলোকে এক জায়গায় করে নিয়ে আমাদের যে থিওরিটা আমাদের মধ্যে আসছে, সেটাকেই আমরা কি বলছি? না, পাদ সংস্থান তত্ত্ব, সবকিছু মিলিয়ে। তো যদি আমি এর হিস্ট্রিটা একটু দেখি, যে না এই পাদ সংস্থান তত্ত্ব সর্বপ্রথম 1965-এ কে না টুজো উইলসন প্লেট শব্দটি প্রথম নেচার পত্রিকায় প্রকাশ করেন, ঠিক আছে? এরপর 1967-এ, কত 1967-এ এখানে উল্লেখ করা নেই, 1967 যে ম্যাকেনজি এবং পার্কার, এরা দুজনে মিলে কি করেন না পাতগুলির চলন সম্পর্কে ব্যাখ্যা করেন। পরবর্তীকালে 1968-এ ফরাসি বিজ্ঞানী পিচো পাদ ভূগঠন তত্ত্ব সম্পূর্ণরূপে কি দেন আমাদের মাঝে তুলে ধরেন। সেই জন্য এই পিচোকে পাদ ভূগঠন তত্ত্বের জনক বলা হয়। এখান থেকে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট। এক হচ্ছে, এই পাদ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? টুজো উইলসন। আর আমাদের পাদ তত্ত্বের জনক কে, বা পাদ সংস্থান তত্ত্বের জনক হচ্ছে পিচো। কেন? কারণ তিনি সর্বপ্রথম এই সমগ্র থিওরি, অর্থাৎ আর্থার হোমসের পরিচলন মতবাদ, জেফ্রির তাপীয় সংকোচন মতবাদ, ডলির পৃথিবীর সঞ্চালন মতবাদ, ওয়েগনারের মহী সঞ্চালন তত্ত্ব, এই সমস্ত তত্ত্বকে এক জায়গায় করে তিনি প্রথম সামগ্রিক একটা কনসেপ্ট তুলে ধরেছিলেন। তাহলে দেখো, পাদ সংস্থান তত্ত্ব কিন্তু কেবলমাত্র একজনের হাত ধরে আসেনি। পাদ সংস্থান তত্ত্ব সামগ্রিক অনেক
জিওগ্রাফারের হাত ধরে আমাদের মধ্যে কিন্তু এসছে। তো পাত যদি আমি বলি, পাত কোনটা? আমি একটু আগেই বললাম যে আমাদের অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে, মানে আমাদের অ্যাস্ট্রোস্ফিয়ার সান্দ্র ম্যাগমা রয়েছে, তার উপর ভাসমান কি শীতল কঠিন ভঙ্গুর খণ্ডগুলোকে আমরা কি বলবো? পাতের গুলোকে কি বলবো না পাত বলবো। এবার চলে আসি, এখান থেকে দুটো শব্দ আমরা পাশাপাশি জেনে নেব। একটা হচ্ছে প্রাতের প্রান্ত, আর একটা হচ্ছে পাত সীমান্ত। পাত প্রান্ত বলতে এই দেখো এখানে দুটো পাত রয়েছে, একদম শেষ যে অংশটা রয়েছে সেটাকে আমরা কি বলবো? পাতের প্রান্ত। আর এখানে যে সীমান্তে দুটো পাত যেখানে এসে মিলিত হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা পাতের সীমান্ত। যাই হোক, তো এবার এখান থেকে দেখো আমরা কিছু বৈশিষ্ট্য, আমরা এত সময় জানলাম পাত সংস্থান তত্ত্ব কিভাবে আসলো, কে কে এর মধ্যে মতবাদ দিয়েছে। এবার আমরা জানবো কিছু পাতের বৈশিষ্ট্য, আমরা এখান থেকে জানবো। তো দেখো, পাতগুলো যদি দেখি 1,00,000 থেকে 1,00,00,000 বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সব থেকে বড় পাত যদি আমরা দেখি তাহলে প্যাসিফিক ওশেনের যে প্লেট রয়েছে সেটা কিন্তু আমাদের সব থেকে বড় পাত। ঠিক আছে, তো দেখো আমাদের মোট কতগুলো বড় পাত রয়েছে? টোটাল বড় পাত কিন্তু আমাদের 7টা রয়েছে। বড় পাতের আয়তন কত দেখো? 7 থেকে 10 কোটি বর্গ কিলোমিটার স্কোয়ার কিলোমিটারের মধ্যে কিন্তু আমাদের বড় পাতগুলোর আয়তন পড়ছে। এবং মাঝারি পাত কতগুলো আছে? মোটামুটি আমাদের 8টা মাঝারি পাত রয়েছে। আয়তন কত যদি দেখি তাহলে 10 লক্ষ থেকে 1 কোটি স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার কিন্তু আমাদের কি হয়ে যাবে না মাঝারি পাতের আয়তন হয়ে যাবে। এবার যদি আমরা ছোট পাত দেখি, আমাদের টোটাল ছোট পাত কিন্তু কতগুলো আছে? 20টা, যেটা কিনা 1 থেকে 1,00,000 বর্গ কিলোমিটার এর মধ্যে পড়ছে। তো এই সাইজ অনুযায়ী এই 3 ধরনের পাত কিন্তু আমরা পাই। এছাড়াও দেখো মহাদেশের 150 কিলোমিটার এবং মহাসাগরের 70 কিলোমিটার গভীরে কিন্তু কি হয়েছে না এই পাতগুলো প্রসারিত হয়েছে। অর্থাৎ এর যে পুরুত্বের কথাটা বলা হচ্ছে, মহাসাগরের তলদেশে 70 কিলোমিটার আর মহাদেশের তলদেশে কত না 150 কিলোমিটার কিন্তু অবস্থান করছে। আর এই পাতগুলোর যদি মুভমেন্টের হার দেখি, বছরে এভারেজে 1 থেকে 12 সেন্টিমিটার হারে কিন্তু প্রবাহিত হয়, মানে একদিক থেকে আরেক দিকে মুভমেন্ট করে। এবং দেখো পাতগুলি চ্যুতি রেখা দ্বারা পরস্পর বিচ্ছিন্ন, একটা পাত থেকে আরেকটা পাত সবসময় কি হবে? চ্যুতি রেখা দ্বারা কিন্তু কি থাকবে? আলাদা থাকবে। তো এই ছিল আমাদের পাতের বৈশিষ্ট্য। এইবার আমরা পাতগুলো দেখে নেব। দেখো যে চিত্রটা তোমাদের সামনে তুলে ধরেছি, এখানে কিছু বড় পাত বলা আছে: প্যাসিফিক প্লেট, প্রশান্ত মহাসাগরীয় পাত, নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, আফ্রিকান প্লেট, ইউরেশিয়ান প্লেট। ইউরেশিয়ান প্লেট এই পাশটাতেও পড়ছে, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, তারপর আন্টার্কটিক প্লেট। এই কটা প্লেট কিন্তু আমাদের সব থেকে বড়। সব থেকে বড় পাত কতগুলো? 7টা। এবার দেখো ব্লু কালারের যেগুলো দেখতে পাচ্ছ, যে জায়গাগুলোতে ব্লু দিয়ে ডিভাইডেশন করা রয়েছে সেগুলো হচ্ছে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি বলতে না একটা পাত আর একটা পাতের থেকে দূরে চলে যায়, সেই পাতকে আমরা কি বলি? ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। আর কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি কোনটা? না দুটো পাত একটা পাত আর একটা পাতের দিকে আসছে, সেটা হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। আর ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি কোনটা? এখানে দেখো এখানে একটা রয়েছে, যেটা কিনা দুটো পাত পরস্পরের বিপরীতে চলে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। তো আমরা এগুলো নিয়ে আরো বেশি ডিটেলসে একটু পরেই জানবো। আপাতত এটা জেনে রাখো যে আমাদের টোটাল যে বড় পাতের সংখ্যা কতগুলো না 7টা বড় পাত রয়েছে। কটা বড় পাত রয়েছে? 7টা বড় পাত। কি কি? একদম প্রথমে দেখো আমি যেটা দেখিয়েছিলাম, প্যাসিফিক প্লেট বা প্রশান্ত মহাসাগরীয় পাত, যেটা বিশ্বের বৃহত্তম পাতের মধ্যে পড়ছে। প্রশান্ত মহাসাগরের অধিকাংশ এলাকা নিয়ে এই মহাসাগরীয় প্লেটটা অবস্থান করছে, যেটা এই যে দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে আফ্রিকান পাত, এই যে এটা আফ্রিকান পাত। দেন আমাদের রয়েছে ইউরেশীয় পাত, যেটা আমাদের এই দিক দিয়ে এ পাশ থেকে শুরু করে এদিকের মধ্যে কিন্তু আমাদের চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইউরেশীয় প্লেট। তারপরে রয়েছে আমাদের ইন্ডো অস্ট্রেলীয় প্লেট, যেটা আমাদের ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া সহ তার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। তারপরে রয়েছে উত্তর আমেরিকা প্লেট, নর্থ আমেরিকান প্লেট দেখতেই পাচ্ছ, এদিকে আমাদের সাউথ আমেরিকান প্লেট রয়েছে, আর ফাইনালি যেটা রয়েছে আমাদের আন্টার্কটিকা প্লেট। ওকে, তো এই 7টা প্লেট খুবই ইম্পর্টেন্ট। 7টা প্লেট কিন্তু আমাদের সব থেকে বড়, এবং মাঝারি যে প্লেট আমাদের রয়েছে 8টা, সেটা সম্পর্কে আমি তোমাদের নোটে দিয়ে দিয়েছি, তো ওখান থেকে দেখে নিও, আমি আর ডিটেলসে বলছি না। এবার চলে আসো, তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের পাত কি, পাতের বৈশিষ্ট্য কি, কতগুলো পাত আছে আমরা জেনে গেলাম।
এইবার আমরা যেটা জানবো যে এই পাতগুলো কেন মুভমেন্ট করছে, পাতগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কেন মুভমেন্ট করছে, এর পেছনে কারণ কি আছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট। কনভেনশনাল কারেন্ট বলে তো পরিচলন স্রোত। এই কনভেনশনাল কারেন্টের মতবাদ দিয়েছেন আমাদের আর্থার হোমস। কে দিয়েছে? আর্থার হোমস। এবার চলে আসি কনভেনশনাল কারেন্টটা আসলে কি। দেখো তোমাদের বাড়িতে তো প্রত্যেকে বাড়িতে ভাত রান্না হয়, তোমরা দেখে থাকবে যারা আহ, ভাত রান্না করেছো বা যারা ভাত রান্না করনি তারা দেখে নেবে হাঁড়ির মধ্যে কি হয় একটা সময়ের পরে চালগুলো কি হয় উপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপর দিকে আসে। কেন আসে তার কারণ কি? একটাই কারণ, কারণ হচ্ছে এখানে তাপ দেওয়ার জন্য এখানকার জল কি হয়ে যায় না গরম হয়ে যায়, আর গরম হলে কি হয়, গরম হলে এটা হালকা হয়ে যায়, আর যখনই হালকা হয়ে যায় তখন এটা উপরে চলে যায়, আর উপরের যে ভারী এক মিনিট, উপরের যে ভারী জলটা সেটা নিচের দিকে নেমে আসে। তো এটা ক্রমাগত চলতে থাকে, এই যে যে ক্রমাগত চলছে এটার ফলে যেটা ঘটছে এটাকে আমরা বলছি কি, একটা স্রোতের সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা বলছি কি না পরিচলন স্রোত বা কনভেনশনাল কারেন্ট। এবার দেখো এই যে যে কনভেনশনাল কারেন্ট এটা কোথায় হয়, ম্যান্টাল বা গুরুমণ্ডলের উপরে যেটা আমাদের রয়েছে অ্যাস্থনোস্ফিয়ারে। অ্যাস্থনোস্ফিয়ারে এই ঘটনাটা ঘটে। তো এই অ্যাস্থনোস্ফিয়ারটা আসলে ম্যাগমা অবস্থায় সান্দ্র জেলির মতো অবস্থায় আছে। তো এটা যখন এইভাবে মুভমেন্ট করছে, তো দেখবে এই ভাতের হাঁড়ি এরকম যখন হচ্ছে তখন এর মধ্যে যদি তোমরা কাগজের টুকরো দিয়ে দাও সেটা মুভমেন্ট করবে, তাই না? তো ঠিক একই রকম ভাবে এই যে পরিচলন স্রোত বা কনভেনশনাল কারেন্ট রয়েছে, এই কনভেনশনাল কারেন্টের জন্য এই পরিচলন স্রোতের জন্য এখানে এক একটা করে সেল তৈরি হয়। কি সেল? পরিচলন কোষ তৈরি হয়। তো এই পরিচলন কোষের জন্য কি হচ্ছে না এই প্লেটগুলো কিসের উপর ভাসমান রয়েছে, এই অ্যাস্তনোস্ফিয়ারের উপর ভাসমান রয়েছে। তো যখন এর মধ্যে কনভেনশনাল কারেন্ট তৈরি হবে বা এই পরিচলন স্রোতটা তৈরি হবে তখন অটোমেটিক্যালি এই পাতগুলো মুভমেন্ট করতে থাকবে। দেখো এখানে দুটো পাত দুই দিক বরাবর মুভমেন্ট করছে, তাই না? তো আমাদের পাত সঞ্চালনের জন্য সবার আগে যেটা গুরুত্বপূর্ণ এবং যেটা আমাদের সব থেকে ভ্যালুয়েবল সেটা হচ্ছে পরিচলন স্রোত। হয়ে গেল। দ্বিতীয় যে পয়েন্টটা আমরা বলবো সেটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। কেন এটা? দেখো যখনই এই পাত দুটো পাত কি হবে, একটা আরেকটার থেকে দূরে চলে যাবে, এটা এইদিকে চলে যাচ্ছে এই পাতটা, আর এই পাতটা এইদিকে চলে যাচ্ছে, তো মাঝখান দিয়ে কি হবে, মাঝখান দিয়ে ম্যাগমা বেরিয়ে আসবে। তো এই ম্যাগমা বেরিয়ে আসার ফলেও কি হতে পারে না আমাদের পাতের চলন কিন্তু হতে পারে। এই দেখো এখান দিয়ে যদি ম্যাগমা বেরিয়ে আসে, দুটো পাত দুই দিক বরাবর চলে যাচ্ছে, এর ফলে কি হবে ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে। তো যখনই ম্যাগমা এরকম আমার বাইরে বেরিয়ে আসবে তখনই কিন্তু আমাদের কি হবে না পাতের চলন কিন্তু বা মুভমেন্ট কিন্তু হতে থাকবে। ঠিক আছে? তারপরে দেখো আর আর কি হতে পারে, আমাদের আর কি কারণে পাতের চলন হতে পারে, সেটা হচ্ছে অভিকর্ষজ টান। কি না অভিকর্ষজ টান কি না, এই যে দেখো এখানে আমাদের কি হয়েছে সাবডাকশন জোন তৈরি হয়েছে। তো সাবডাকশন জোন কি আমরা পরবর্তীতে আলোচনা করব, আপাতত জেনে নাও যে এই বরাবর কি হচ্ছে নিম্নজন হচ্ছে। কিসের নিম্নজন? আমাদের প্লেট বাউন্ডারি। দেখো এখানে আমাদের একটা কন্টিনেন্টাল প্লেট রয়েছে আর এই একটা ওশেনিক প্লেট রয়েছে। তো এই কন্টিনেন্টাল প্লেটটা কি হয় অপেক্ষাকৃত ওশেনিক আমাদের সরি কন্টিনেন্টাল প্লেট যেটা রয়েছে সেটা আমাদের কি হয় ওশেনিক প্লেটের তুলনায় অনেক বেশি হালকা হয়। তো এই কন্টিনেন্টাল প্লেটটা দেখো এই এর নিচে কি হয়ে গেছে প্রবেশ করেছে। তো এই নিচে প্রবেশ করার পেছনে কারণ কি জানো? এর কারণ হলো আমাদের অভিকর্ষজ টান বলতে পারো বা অভিকর্ষজ বল বলতে পারো। এই কারণে কিন্তু আমাদের কি হচ্ছে না আমাদের এই পাত চলতে আরম্ভ করছে। পাশাপাশি দেখো আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে পাত সঞ্চালনের জন্য অন্যতম যে কারণটা আমাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে পাতের ওই যে বললাম অভিকর্ষজ টান, যেটা আমরা দেখবো বিজ্ঞানী হ্যাগার সর্বপ্রথম 1978-এ কিন্তু এটা প্রুভ করেছিলেন। ঠিক আছে? এবার চলে আসো পাতের নিম্নজন জনিত টান। নিম্নজন জনিত টান বলতে যখনই এটা এর নিচে চলে যাবে তখন এটা কি করবে আপলিট করে এদিকে যাওয়ার চেষ্টা করবে এবং এর মুভমেন্ট তো এই বরাবর হবে, তখন এইটা আমাদের নিচের দিকে একটা টান ক্রিয়েট করবে। তখন কিন্তু আমাদের কি তো কি শুরু করবে না আমাদের পাত কিন্তু চলতে শুরু করবে। তো এইগুলো ছিল আমাদের কি না পাতের চলনের জন্য অন্যতম কারণ। ওকে, চলো তাহলে পাত সংস্থান বা পাতের চলনের জন্য কি কি কারণ দায়ী সেটা আমরা জেনে গেলাম। এইবার দেখো আমাদের এখান থেকে যেটা জানতে হবে সেটা হলো আমাদের কি কি পাত আছে এবং কি কি ধরনের প্লেট বাউন্ডারি রয়েছে। আমরা প্রথমেই জেনেছি যে
প্লেট মার্জিন, যেটা আমাদের প্রান্ত ভাগ, পাতের যে সীমানা সেটাকে আমরা বলি প্লেট মার্জিন। এবং দেখো দুটো পাতের যে মাঝখানে সীমান্ত সেটাকে আমরা কি বলি, দুটো পাতের মাঝখানে যে সীমান্ত রয়েছে সেটাকে আমরা বলি বাউন্ডারি। তো চলো এক এক করে আমরা জেনে নিই কি কি প্লেট বাউন্ডারি আমাদের রয়েছে। টোটাল 3টে প্লেট বাউন্ডারি আমাদের মধ্যে রয়েছে। একটা হচ্ছে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি, সেকেন্ড হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, আর থার্ড যেটা রয়েছে আমাদের ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। কনভার্জেন্ট ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি বলে তো যখন দুটো পাত কি হবে, একটা আরেকটার বিপরীতে চলে যাবে, মানে এই পাতটা এইদিকে এই পাতটা এইদিকে, যখন এরকম কন্ডিশন তৈরি হবে তখন সেটাকে আমরা কি বলবো, ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। দেখো এই জায়গাটায় কি হচ্ছে, এই প্লেটটা এই দিক বরাবর মুভমেন্ট করছে, এই প্লেটটা আমাদের কোন দিক বরাবর মুভমেন্ট করছে, এই প্লেটটা এইদিকে মুভমেন্ট করছে, আর এই প্লেটটা আমার এই দিকে মুভমেন্ট করছে। তো এরকম যদি কন্ডিশন তৈরি হয়, যদি এরকম কন্ডিশন তৈরি হয়, এই প্লেটটা এইদিকে এই প্লেটটা এইদিকে, তো এরকম কন্ডিশন তৈরি হলে সেটাকে আমরা কি বলবো, প্রতিসারি পাত সীমান্ত বা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। আর এখানে দেখো কি হচ্ছে, এখানে এই পাতটা এইদিকে আসছে, এই পাতটা এইদিকে আসছে, তো একটা একটার অভিমুখে আসছে, তাই না? তো একটা আর একটার অভিমুখে যখন আসবে তখন যে প্লেট বাউন্ডারি তৈরি হবে তখন সেটাকে আমরা কি বলবো না, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। আর ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি কোনটা না, যখন একটা আর একটার বিপরীতে, এটা এইদিকে যাচ্ছে এটা এইদিকে যাচ্ছে, তো এরকম যখন পাত সীমান্ত আমরা পাবো তখন সেটাকে আমরা কি বলবো, ট্রান্সফর্ম বা নিরপেক্ষ পাত সীমান্ত। আর এটাকে বলা হয় অভিসারী পাত সীমান্ত। ওকে, চলো তাহলে আমরা কি কি পেলাম, একটা হচ্ছে প্রতিসারী পাত সীমান্ত, অভিসারী পাত সীমান্ত, আর একটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্ত। এবার এক একটা করে আমরা ফাইনালি ডিসকাশন করে নেব। প্রথমে যেটা আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। তো কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি 3 রকমের হয়। কি কি, একটা দেখো ওশেন, ওশেন আর কন্টিনেন্ট, মহাদেশ, মহাসাগর, মহাদেশ এবং মহাসাগরীয় প্লেট বাউন্ডারি, এটা একটা। এটার যদি আমরা উদাহরণ দেখি মহাদেশ এবং মহাসাগরীয়, তাহলে আমরা দেখব যে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক এবং দক্ষিণ আমেরিকা পাতের সংঘর্ষ। তাহলে কি বললাম, প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশেন প্লেট বাউন্ডারি, আর দক্ষিণ আমেরিকা যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, মহাদেশ, মহাসাগরীয় প্লেট বাউন্ডারি কিন্তু আমরা পাবো। তারপরে দেখো মহাসাগরীয়, মহাসাগরীয় দেখো এটাও সাগরীয় প্লেট, এটাও সাগরীয় প্লেট। তো এই দুটো প্লেট যদি আমরা দেখি তাহলে আমরা কি পাবো, প্রশান্ত মহাসাগরীয় পাত এবং ভারত মহাসাগরীয় পাত এর কিন্তু উল্লেখযোগ্য উদাহরণ। তাহলে প্যাসিফিক ওশেন অ্যান্ড ইন্ডিয়ান প্লেট, এই দুটো ক্ষেত্রে দুটোই কি প্লেট হয়ে যাচ্ছে না, দুটোই আমাদের ওশেনিক প্লেট বাউন্ডারি হয়ে যাচ্ছে। আর একটা কি হবে না, কন্টিনেন্ট অ্যান্ড কন্টিনেন্ট। দেখো আমাদের ইন্ডিয়ান প্লেট এবং আমাদের যে ইউরেশিয়ান প্লেট, যার সংঘর্ষে বর্তমানে হিমালয় পর্বতমালা উৎপত্তি লাভ করেছে, সেটা কিন্তু দুটোই আমাদের কন্টিনেন্টাল ক্রাস্ট বা কন্টিনেন্টাল প্লেটের মধ্যে কিন্তু পড়ে। ওকে, তাহলে দেখো আমাদের কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি 3 রকমের আমরা পেলাম। এইবার প্রত্যেকটা প্লেট বাউন্ডারিতে কি কি ধরনের ভূমিরূপ হতে পারে সেইগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। দেখো প্রথমে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ওশেনিক, ওশেনিক প্লেট বাউন্ডারি এবং তার সাথে আমাদের কন্টিনেন্টাল প্লেট বাউন্ডারি, অর্থাৎ মহাসাগর এবং মহাদেশীয় বা মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেট কিন্তু আমরা পাবো। তো দেখো এরকম যদি হয় তো প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রেন্স, মানে যেটাকে আমরা বলি সামুদ্রিক খাত। তো দেখো এই যে ভূমিরূপটা রয়েছে এই কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে, ওশেনিক মানে অর্থাৎ মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূভাগে কি তৈরি হতে পারে না, সামুদ্রিক খাত তৈরি হতে পারে। যখন একটা পাত আর একটা পাতের কাছাকাছি চলে আসবে তখন এই ওশেনিক প্লেটটা, দেখো এই ওশেনিক প্লেটটা আমাদের ভারী, তো এই ওশেনিক প্লেটটা কিসের মধ্যে প্রবেশ করবে না, আমাদের এই যে কন্টিনেন্টাল ক্রাস্ট রয়েছে এটা তো অপেক্ষাকৃত হালকা, তো সেই জন্য এর মাথাটা এই দিকে প্রবেশ করবে। তো যখন এইরকম ভাবে প্রবেশ করবে তখন এটাকে আমরা কি বলবো না, এটাকে আমরা বলবো যে না আমাদের মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বক। কি বললাম, মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বক। ঠিক আছে, তো দেখো এখানে দুটো জিনিস হয়, একটা সাবডাকশন আর একটা হচ্ছে অবডাকশন। এগুলো সম্পর্কে আমরা যদিও পরে জানবো। এটা সাবডাকশন কি, যেটা এই যে যেটা দেখতে পাচ্ছ এটা কি হয়েছে, এইদিকে এই বরাবর ঢুকে গেছে, তো এটাকে বলি আমরা সাবডাকশন। আর এই যে যেটা এই অংশটা দেখো উপরের দিকে উঠে গেছে, তাই না, এটাকে বলি আমরা অবডাকশন। চলো
তাহলে দেখো এখানে আর কি কি ভূমিরূপ তৈরি হতে পারে। আগ্নেয়গিরির উৎপত্তি লাভ করতে পারে। এই যে যে অংশটা আমাদের ভেতরে ঢুকে গেছে, এই অংশটা অ্যাস্থোস্ফিয়ারের মধ্যে ঢুকে গলে যাবে, এবং গলে গেলে এই শিলাস্তরে যে জলরাশি রয়েছে, বাষ্প রয়েছে, সেগুলো এই শিলাস্তর ভেদ করে যখন এদিক দিয়ে বেরিয়ে আসবে, তখন এর সাথে সাথে ম্যাগমাও কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তো ম্যাগমা বাইরে বেরিয়ে আসা মানে কি, আমাদের আগ্নেয়গিরির উৎপত্তি লাভ করবে, তাই না? তো এখানে আমাদের কি কি ভূমিরূপ দেখতে পাওয়া যায়? ফার্স্ট অফ অল সামুদ্রিক খাত, এবং সেকেন্ড যেটা আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়, আর একটা ভঙ্গিল পর্বত। দেখো এই প্লেটটা এর মধ্যে প্রবেশ করেছে এবং এই অংশটা এইদিকে প্রবেশ করেছে, এবং প্রেসারে এই জায়গা যে ভূত্বক সেটা কি হয়েছে, কুঁচকে গেছে, এবং দেখো কি হয়েছে, ভাঁজ পর্বতের সৃষ্টি করেছে। তাহলে এর থেকে আমাদের ভঙ্গিল পর্বতের সৃষ্টি হতে পারে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, কর্ডিলেরা। কর্ডিলেরা বলতে কি বোঝায় না, যেখানে প্রচুর মাউন্টেন রিজ থাকবে, মাউন্টেন রেঞ্জ থাকবে, মাউন্টেন সিস্টেম থাকবে, মাউন্টেন গ্রুপ থাকবে, সব বিভিন্ন যুগের গ্রুপ থাকবে, তখন সেটাকে আমরা কি বলি, কর্ডিলেরা, তাই না? তো এখানে কিন্তু আমাদের কর্ডিলেরা সৃষ্টি হওয়ার একটা উল্লেখযোগ্য জায়গা কিন্তু রয়েছে। কারণ কি, কারণ এখানে বিভিন্ন সময়ে মুভমেন্ট হচ্ছে। এই ধরো কার্বনিফেরাস যুগে মুভমেন্ট হলো, পার্মিয়াম যুগে মুভমেন্ট হলো, তো এখানে যত মুভমেন্ট হতে থাকবে, একটা আর একটা দিকে আসতে থাকবে, তত এখানে কি হতে থাকবে না, আস্তে আস্তে আমাদের শিলাস্তর কুঞ্চিত হবে, এবং আস্তে আস্তে কি হবে, এখানে পর্বতের আরো নতুন নতুন পর্বতের আরো নতুন নতুন রেঞ্জ কিন্তু আমাদের এখানে তৈরি হবে। তো সেই জন্য এখানে আমাদের কি তৈরি হতে পারে, কর্ডিলেরা কিন্তু তৈরি হতে পারে। তো আমরা প্রথমে পেলাম যে মহাদেশ ও মহাসাগরীয় যে ভূত্বক কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি রয়েছে, সেখানে কি ধরনের ভূমিভাগ আমাদের উৎপত্তি লাভ করতে পারে। আর একটা জিনিস না বললেই নয়, যে কোনো প্লেট বাউন্ডারিতে এটা সম্ভব, সেটা হচ্ছে ভূমিকম্প। আমি এটা নিয়ে আর আলোচনা করব না, প্রত্যেকটা জায়গায় এই জায়গাটাতে আলোচনা করে দিচ্ছি। যে কোনো প্লেট বাউন্ডারির ক্ষেত্রে ভূমিকম্প কিন্তু মাস্ট। মানে যখনই একটা প্লেটের সঙ্গে আর একটা প্লেটের সংঘর্ষ হবে, সেটা মহাসাগর আর মহাদেশীয় হোক, মহাদেশীয় মহাদেশীয় হোক, মহাসাগরীয় মহাসাগরীয় হোক, প্রতি ক্ষেত্রে আমাদের ভূমিকম্প কিন্তু মাস্ট, ভূমিকম্প হতেই পারে। ঠিক আছে, চলো এইবার আমরা দেখে নেব আমাদের দুটো মহাসাগরীয় পাত যখন একটা আর একটার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে, তখন কি কি সম্ভব। তো দেখো এক্ষেত্রে আমাদের তিনটে জিনিস আমাদের কিন্তু কমন। সামুদ্রিক খাত, আগ্নেয়গিরি, ভূমিকম্প, এই তিনটে জিনিস কিন্তু আমাদের কি না এখানে কমন রয়েছে। এই তিনটে জিনিস অবশ্যই ঘটবে। কি কোথায় না, এই যখনই দুটো প্লেট বাউন্ডারি একসাথে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি থাকবে, তখন এই কটা জিনিস কিন্তু আমাদের ঘটবেই ঘটবে। এছাড়া যেগুলো ঘটবে সেইগুলো নিয়েই আমরা ডিসকাস করব। প্রথম যেটা আমরা জানবো, দেখো সেটা হচ্ছে কি না, এখানে আমি ফ্লিশ কথাটা নিয়ে এসেছি। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি ফ্লিশটা আসবে না, আমি ফ্লিশটা বলে দিচ্ছি আসলে কি। প্রথমে বলছি, এখানে যেটা উৎপত্তি লাভ করবে সেটা হচ্ছে মেলেঙ্গে। কি সেটা মেলাঙ্গেটা, এক মিনিট। হ্যাঁ, মেলাঙ্গেটা কি জিনিস না, দেখো আমাদের এই যে যে সমস্ত, প্রথম কথা জেনে রাখো, এই যে যে শব্দটা, এই শব্দের অর্থ হচ্ছে সমন্বয় বা মিল। কি হবে না, এই যে দুটো পাত, এই দুটো পাতের যে যত বিভিন্ন নুড়ি পালি কাপ রয়েছে, সব এই সামুদ্রিক খাদ বরাবর সঞ্চিত হবে, সামুদ্রিক খাদ বরাবর সঞ্চিত হবে। তো এই যে যে সামুদ্রিক খাদ বরাবর আগ্নেয় পদার্থ, চূর্ণ বিচূর্ণ, যে সমস্ত যাবতীয় যত ম্যাটেরিয়াল যখন জমা হবে, তখন এটা কি হবে না, এটা একটা মিশ্র পদার্থের সঞ্চয়ে পরিণত হবে। তখন সেটাকে আমরা কি বলবো, মেলেঙ্গে। একটা কথা মাথায় রেখো, এই মেলেঙ্গেটাকেই আমরা কি বলতে পারি, ফ্লিশ বলতে পারি। যখন ভঙ্গিল পর্বতের সৃষ্টি হবে, দুটো ইসের পরে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হবে, তখন যে জিওসিনক্লাইন বরাবর যে পদার্থগুলো সঞ্চিত হয়, সেই পদার্থগুলোকে আমরা কি বলি, ফ্লিশ বলি, বা পলল অবক্ষেপ জমা হয়, সেগুলোকে আমরা কি বলি না, ফ্লিশ বলি। আর এই ফ্লিশের মধ্যে যদি ব্লে পাথর বা কংগ্লোমারেট বা ব্রেকশিয়া জাতীয় যদি পদার্থ অবক্ষেপ যুক্ত হয় এবং সেগুলো সবুজ বেলে পাথরে পরিণত হয়, তখন সেটাকে আমরা বলি মেলাস। ঠিক আছে, আমি আবারও বলছি, মেলাঙ্গেটা কি, বিভিন্ন আগ্নেয় পদার্থ, চূর্ণ বিচূর্ণ, পাতের চূর্ণ, মহাসাগরীয় লাভা উৎপত্তি, যা সবকিছু যদি আমাদের এই মহীখাত বা ট্রেন্স বরাবর সঞ্চিত হয় এবং সঞ্চিত হয়ে একটা মিশ্র পদার্থের সৃষ্টি করে, তখন সেটাকে আমরা মিলেঙ্গে বলবো। ঠিক একই রকম ভাবে ভঙ্গিল পর্বত যখন উৎপত্তি লাভ করে, তখন এই মোলেঙ্গের মতোই কাজটা এখানে হয়। কি হয় না, বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়, সঞ্চিত হয়ে সেটা অনেকটা ব্রোকশিয়া জাতীয় পদার্থ উৎপন্ন করে,
এবং দেখো সেটা বেলে পাথর কংগ্লোমারেট মানে যাবতীয় সবকিছু নিয়ে সঞ্চিত হয় কোথায়, ভঙ্গিল পর্বত উৎপত্তি লাভের সময়। এটা কিন্তু এর সাথে রিলেটেড নয়, এটা জাস্ট মোলেঙ্গে আমি বলতে গিয়ে এর সাথে রিলেট করে আমি এটা বলছি। এবং দেখো এই পদার্থের মধ্যে যে সবুজ বর্ণের কি পাওয়া যায় না, সবুজ বর্ণের যদি বেলে পাথর তৈরি হয় সেই অবক্ষেপকে আমরা কি বলবো, সেই অবক্ষেপকে কিন্তু আমরা বলবো মোলাস। ক্লিয়ার? তাহলে মোলাঙ্গে এবং ফ্লিস দুটো কিন্তু দুটো আলাদা জায়গায় তৈরি হয়। এটা কিন্তু আমাদের মহাদেশ এবং মহাসাগরীয় এবং মহাদেশের সঙ্গে তৈরি হবে, আর এটা শুধুমাত্র মহাসাগরের মধ্যে কিন্তু আমরা পাবো। আর এই যে সবুজ বর্ণের যে মোলাস, এটাকেই কিন্তু আমরা ওফিওলাইট বলতে পারি। কি বলতে পারি? ওফিওলাইট কিন্তু বলতে পারি। আর একটা জিনিস এখানে তৈরি হবে, সেটা হচ্ছে আইসল্যান্ড আর্টস, বৃত্তচাপীয় দ্বীপমালা বা দ্বীপপুঞ্জ কিন্তু তৈরি হবে। দেখো যখনই এরকম দুটো পাত সংঘর্ষে লিপ্ত হবে তখন এই বরাবর কি হচ্ছে, দেখো এই বরাবর কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটছে, কারণ এই অংশটা ভেতরে ঢুকে গেছে এবং গোলে দেখো ম্যাগমা বেরিয়ে আসছে। তো বেরিয়ে আসার ফলে এখানে এই বরাবর কি হচ্ছে না, আগ্নেয় দ্বীপের সৃষ্টি হচ্ছে। আর এই আগ্নেয় দ্বীপ যদি বৃত্তাকারে অবস্থান করে তখন সেটাকে কি বলি আমরা, বৃত্তচাপীয় দ্বীপমালা কিন্তু আমরা বলে থাকি। ওকে, চলো তাহলে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির দ্বিতীয় পার্ট আমরা কমপ্লিট করলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে দুটো মহাসাগরীয় ভূত্বক, দুটো মহাদেশীয় ভূত্বক যখন পরস্পরের দিকে আসবে বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি তৈরি করবে তখন কি কি ঘটতে পারে। দেখো তখন প্রথম যেটা ঘটতে পারে সেটা হচ্ছে স্যাচুর লাইন কিন্তু তৈরি হতে পারে। এক নাম্বার স্যাচুর লাইন হতে পারে, দুই নাম্বার ইমব্রেটিক চ্যুতি তৈরি হতে পারে, ভঙ্গিল পর্বত তো হবেই, এবং সুউচ্চ মালভূমি কিন্তু তৈরি হবে। ঠিক আছে, স্যাচুর লাইন বলতে যেটাকে আমরা বাংলায় বলি শিবন রেখা। কি হয় যখন দুটো মহাদেশীয় পাত, আমরা যখন ভারতীয় হিমালয়ের উৎপত্তি পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে ইন্দো স্যাংপো স্যাচুর জোন, আমি একটা কথা উল্লেখ করেছিলাম। তো এটা কি, এই স্যাচুর জোনটা আর কিছুই না, এটা হচ্ছে স্যাচুর লাইন বা শিবন রেখা। কি হয়, দুটো মহাদেশীয় ভূত্বকে যখন কি হবে, একটা সীমানায় কি হবে, ওফিওলাইট এবং গ্যাব্রো জাতীয় ম্যাগমা নির্গত হবে, এই রেখা বরাবর ম্যাগমা নির্গত হবে। তখন কি হবে না, ওই বরাবর একটা জিনিস আমরা লক্ষ্য করব, এই রেখা বরাবর দুটো পাতের মধ্যে ঝালাইয়ের মতো জুড়ে যাবে। কি হবে, একটা পাতের সঙ্গে আর একটা পাত যখন ঝালাই করা হয়, কোনো দুটো লোহাকে যখন তোমরা দোকানে নিয়ে গিয়ে ঝালাই করবে তখন দেখবে কি হবে না, ঝালাই করাটা বোঝা যায় না, পুরো সম্পূর্ণ বোঝা যায়। তো এখানে দুটো প্লেট ঝালাই করার মতো জুড়ে যাবে। তো এই যে জুড়ে যাওয়া যায়, এই যে রেখাটা, এটাকেই আমরা কি বলবো, এটাকেই কিন্তু আমরা বলবো কি না, স্যাচুর জোন। পাশাপাশি এখানে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে সাবডাকশন জোন। মানে বুঝতেই পারছো যে যেটা নিচের দিকে নেমে আসছে, এই নিচের দিকে নেমে আসা যে পার্টটা, সেই পার্টটাকে আমরা কি বলি, সেই পার্টটাকে কিন্তু আমরা বলি সাবডাকশন জোন। এবং এই সাবডাকশন জোন যখন আমাদের ভূপৃষ্ঠের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কত ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তখন সেটাকে আমরা কি বলি, ভেনি অফ জোন। আমরা পরে এই সাবডাকশন জোন, অবডাকশন জোন, ফ্লেক টেকটনিক্স এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আপাতত ভূমিরূপগুলো আমরা এখান থেকে দেখে নিই। তাছাড়া কি তৈরি হতে পারে এখান থেকে, মাউন্টেন রেঞ্জ কিন্তু এখানে তৈরি হতে পারে। এই যে দেখো আমাদের বিভিন্ন মাউন্টেন তৈরি হয়েছে, পাশাপাশি আমাদের মাউন্টেন রেঞ্জ তৈরি হচ্ছে মানেই তো আমাদের ভঙ্গিল পর্বত তৈরি হবে, তাই না? তো এখানে কিন্তু আমাদের ভঙ্গিল পর্বত উৎপত্তি লাভ করতে পারে। সুউচ্চ মালভূমি কিন্তু আমাদের এখানে উৎপত্তি লাভ করতে পারে। এবং দেখো ইমব্রেটিক চ্যুতি, যেটা আমাদের কি হয়, দুটো মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে প্রথম মহাদেশীয় পাতের যে অংশটা বেঁকে যাচ্ছে, এই যে বেঁকে যাওয়াটা, এটাই হচ্ছে আমাদের ইমব্রেটিক চ্যুতি কিন্তু সংঘটিত হচ্ছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম। এক হচ্ছে মাউন্টেন রেঞ্জ তৈরি হতে পারে, স্যাচুর লাইন তৈরি হতে পারে, তারপরে সুউচ্চ মালভূমি তৈরি হতে পারে, ভঙ্গিল পর্বত তৈরি হতে পারে, ইমব্রেটিক চ্যুতি কিন্তু এখান থেকে সংঘটিত হতে পারে। তাহলে এতগুলো জিনিস আমরা দেখলাম এখানে কি না, এই এতগুলো ভূমিরূপ কিন্তু আমাদের এখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এইবার আমরা চলে যাব ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারির মধ্যে। তো ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি বলতে না, দুটো পাত থেকে কি হবে, দুদিকে সরে চলে যাবে। তো আমি বলেছিলাম যে না, ভূমিকম্প কিন্তু যে কোনো প্লেট বাউন্ডারিতে থাকবে, তো আমি ভূমিকম্প নিয়ে আর ডিসকাশন করছি না। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট উপত্যকা বা স্তূপ পর্বত বলতে পারো।
সংশ্লিষ্ট উপত্যকা বা স্তূপ পর্বত বা গ্রস্ত উপত্যকা বলতে পারো, বা রিফট বা র্যাম ভ্যালি বলতে পারো। কি হবে না, কোনো একটা ভূভাগ এরকম রয়েছে, এর তলে পাত অবস্থান করছিল, এই পাতটা এইদিকে মুভমেন্ট করেছে, এই পাতটা এইদিকে মুভমেন্ট করেছে। তো এই যে শিলারাশি ছিল, তো তখন কি হবে, এই শিলারাশিটা এরকম নিচে অবস্থান করবে, তাই না? তো এটাকেই তখন আমি কি বলবো, রিফট ভ্যালি বা সংশ্লিষ্ট উপত্যকা, তাই না? এবং দেখো এই বরাবর যদি এই যে দুটো পাত সরে গেল, সরে যাওয়ার ফলে এখানে কি হলো, ম্যাগমা বেরিয়ে আসলো। ম্যাগমা বেরিয়ে এসে যদি কি করে না, ছোট ছোট পর্বতের সৃষ্টি করে, তখন সেটাকে কি বলবো আমরা, মধ্য সামুদ্রিক শৈলশিরা, তাই না? তাহলে এখান থেকে আরেকটা কি তৈরি হতে পারে, মধ্য সামুদ্রিক শৈলশিরা হতে পারে। আর কি হতে পারে না, এই দুটো প্লেট যখন একটা প্লেটের থেকে আরেকটা প্লেটের দূরে সরে যাচ্ছে, মাঝের যে জায়গাটা সেটা বসে গিয়ে মহাসাগর বা সাগরের সৃষ্টি করতে পারে, তাই না? তাহলে দেখো আমাদের ডাইভারজেন্ট যে প্লেট বাউন্ডারি রয়েছে, তো ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারির মধ্যে আমাদের কি কি ভূমিরূপ ঘটতে পারে, এক হচ্ছে আমাদের মধ্য সামুদ্রিক শৈলশিরা, রিফট ভ্যালি, সাগর মহাসাগর, ভূমিকম্প, এইগুলো কিন্তু আমাদের উৎপত্তি লাভ করতে পারে কোথায় না, আমাদের ডাইভারজেন্ট যে প্লেট বাউন্ডারি রয়েছে সেই ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে। ক্লিয়ার? পাশাপাশি আমাদের তপ্ত বিন্দু তৈরি হতে পারে, যখনই দুটো প্লেট দুদিকে সরে যাবে তখন কি হবে, মাঝখান থেকে ম্যাগমা বেরিয়ে আসলে সেই জায়গাটা আস্তে আস্তে আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা আমাদের মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হতে পারে। এবার চলে আসো আরেকটা জিনিস, যেটা হচ্ছে আমাদের ট্রান্সফর্ম চ্যুতি বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি কোনটা না, যখন দুটো প্লেট কি হবে, একটা পাত আর একটা পাতের পাশাপাশি চলে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো না, সেটাকে বলবো আমরা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। দেখো কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি কি হয় না, দুটো পাত দুটোর পাশাপাশি চলে চলে যায়, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। তো দেখো এটার যে মেন ভূমিরূপ তৈরি হয় সেটা হচ্ছে ভূমিকম্প, তো হবেই, এটা সবাই জানে। নেক্সট যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের না, এখানে ট্রান্সফর্ম চ্যুতি সংঘটিত হয়। ট্রান্সফর্ম চ্যুতি কি, যখন দুটো পাত মানে এই পাতটা এইদিকে মুভমেন্ট করছে এবং এই পাতটা এইদিকে মুভমেন্ট করছে, দুটো পাত, একটা পাত আর একটা পাতের বিপরীত দিকে মুভমেন্ট করবে, তখন কি হবে অ্যাকচুয়ালি, দেখো প্লেটটা, এই একটা প্লেট ধরো, এই একটা প্লেট, এটা এইদিকে মুভমেন্ট করছে, এটা এইদিকে মুভমেন্ট করছে। তো যখন দুটো পাত দুদিকে মুভমেন্ট করবে, তো এর মাঝে যে চ্যুতিটা সংঘটিত হয় সেটা হচ্ছে আয়াম স্খলন চ্যুতি। তো আয়াম স্খলন চ্যুতি, একেই আমরা কি বলি, ট্রান্সফর্ম চ্যুতি। ওকে, চলো। আর এই আয়াম স্খলন চ্যুতি প্রায় 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। কত কিলোমিটার? 100 কিলোমিটার থেকে 150 কিলোমিটার কিন্তু এটা বিস্তার লাভ করতে পারে। আমরা যদি দেখি সান আন্দ্রিয়াস চ্যুতি, যেটা পৃথিবীর বৃহত্তম কি না ট্রান্সফর্ম চ্যুতির উদাহরণ, পরীক্ষায় আসে। পৃথিবীর বৃহত্তম ট্রান্সফর্ম চ্যুতি যেটা কিনা সান আন্দ্রিয়াস চ্যুতি, যার দৈর্ঘ্য যদি আমরা দেখি অলমোস্ট 1000 কিলোমিটার, প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত। তারপরে দেখো উত্তর আনাতোলিয়া চ্যুতি রয়েছে, যেটা আমাদের প্রায় এখানে এজিয়ান সাগর টাগর অবস্থান করছে, ঠিক আছে? তো আমাদের গুরুত্বপূর্ণ স্থান আন্দ্রিয়াস চ্যুতি, যেটা কিনা আমাদের পৃথিবীর বৃহত্তম চ্যুতির ট্রান্সফর্ম চ্যুতির মধ্যে পড়ছে, যার দৈর্ঘ্য যদি আমরা দেখি অলমোস্ট 1000 কিলোমিটারের কাছাকাছি হয়, ঠিক আছে? আর এই যে যে চ্যুতি হচ্ছে, এর মাঝ বরাবর এই অঞ্চলে কিন্তু আমাদের কি হতে পারে না, ভূমিকম্প কিন্তু তৈরি হতে পারে। ওকে, তো এই ছিল আমাদের বিভিন্ন চ্যুতি এবং সরি বিভিন্ন প্লেট বাউন্ডারি এবং তার যে বিভিন্ন ভূমিরূপ তৈরি করে সেইগুলো সম্পর্কে। এবার এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ টার্ম এবং টার্মিনোলজি সম্পর্কে জানবো, তারপরে আমরা চলে যাব কিসে না, আমাদের এই পাত সংস্থান তত্ত্বের ড্রব্যাকস যেগুলো রয়েছে, যে প্রবলেমগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা জানবো, এবং সবশেষে বৃত্তচাপীয় দ্বীপমালাটা আমরা আরো একবার জেনে এই অধ্যায় এখানে কমপ্লিট করব। তো চলো প্রথমে আমরা চলে যাব কিসে, ট্রিপল জাংশন। ট্রিপল জাংশন অনেকটা কিরকম, এইরকম তিনটে পাত যদি কোনো একটা স্থানে এসে মিলিত হয়, তখন সেটাকে আমরা কি বলি, ট্রিপল জাংশন, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ আফ্রিকান প্লেট, এদিকে আমাদের আরাবিয়ান প্লেট, এদিকে আমাদের কি রয়েছে না, ইউরেশিয়ান প্লেট। এই তিনটে প্লেট দেখো এক জায়গায় এসে মিলিত হয়েছে, এই জায়গায় এসে মিলিত হয়েছে। তো এই যে তিনটে প্লেট যখন এক জায়গায় এসে মিলিত হবে, তখন সেটাকে আমরা কি বলবো, ট্রিপল জাংশন বলবো। এবার চলে আসি অ্যালোকেশন। অ্যালোকেশন কি, যখন এই তিনটে পাত এখানে এক জায়গায় এসে মিলিত হয়েছে, সাপোজ ধরো এই তিনটে পাত এক জায়গায় এসে মিলিত হয়েছে,
এর মধ্যে দুটো পাত অ্যাক্টিভ, একটা পাত স্থির। এই যে স্থির পাতটা রয়েছে এটাকে আমরা কি বলি, অ্যালোকেশন বলি। ওকে, তাহলে আমরা ট্রিপল জাংশনে কি পেলাম, যখন তিনটে পাত একটা স্থানে এসে মিলিত হবে তখন সেই জায়গাটাকে আমরা কি বলবো, সেই জায়গাটাকে আমরা বলবো ট্রিপল জাংশন। আর অ্যালোকেশন কি, এই তিনটে পাতের মধ্যে যখন একটা পাত ডিঅ্যাক্টিভেট মোডে থাকবে বা স্থির থাকবে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা অ্যালোকেশন। ঠিক আছে, তারপরে দেখো শিবন রেখা বা স্যাচুর লাইন, যেটা আমি বলছিলাম। এই যে দেখো আমাদের ইউরেশিয়ান প্লেট রয়েছে আর এই যে হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্লেট, দেখো এদিকে ঢুকে গেছে। এই যে ITS-Z, ইন্দো স্যাংপো স্যাচুর জোন, এটা এই এই যে রেখাটা, এই রেখাটাকে আমরা কি বলি, স্যাচুর লাইন। আমরা একটু আগে জেনেছি স্যাচুর লাইনটা কি, যখন কিনা দুটো মহাদেশীয় পাত, এই একটা মহাদেশীয় পাত, এই একটা মহাদেশীয় পাত সংঘর্ষে লিপ্ত হয়েছে, এবং সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে এই মাঝখানের এই জায়গাটা, এই যে রেখা বরাবর কি হবে, মনে হবে যে না দুটোকে ঝালাই করা হয়েছে বা দুটোকে যুক্ত করা হয়েছে, এরকম ভাবে যুক্ত হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো স্যাচুর জোন। ওকে, আমরা এটা পেয়েছিলাম তাই না, যখন তিব্বত মালভূমির সাথে আমরা দেখেছিলাম ইউরেশিয়ার সাথে বা লরেশিয়ার সাথে হিমালয়ের যে উৎপত্তি, তখন আমরা কিন্তু এটা পেয়েছিলাম। চলো, অ্যালোকেশন হয়ে গেল, এবার চলে আসো সাবডাকশন জোন। দেখো সাবডাকশন জোনটা আমাদের কি, আমরা যদি দেখি এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আমরা কি বলি, সাবডাকশন জোন বলি। এই যে জায়গাটা কি হয়, যখন দুটো পাত, একটা পাত আর একটা পাতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তখন ভারী পাতটা ম্যাক্সিমাম সময় নিচের দিকে ঢুকে যায়। তো এই ভারী পাতটা যখন নিচের দিকে ঢুকে যাচ্ছে, এই যে ভেতরের দিকে ঢুকে যাওয়ার অংশটাকে আমরা কি বলি, সাবডাকশন জোন। বা আমাদের যেটা আমাদের নিম্নজন হচ্ছে, মেন নিম্নজন হচ্ছে, সেটাকে আমরা কি বলি, সাবডাকশন। অবডাকশন কি, এই যে উপরের অংশটা দেখছো, এই যে অংশটা এই পাতের উপরে রয়েছে সেটাকে আমরা কি বলি, অবডাকশন জোন। ওকে, এবার দেখো এই অবডাকশন জোনকেই অনেকে আবার ফ্লেক টেকটনিক্স বলে। চলো, এটা আমরা সাবডাকশন জোন পেয়ে গেলাম এখান থেকে। সাবডাকশন জোনের পাশাপাশি দেখো, সাবডাকশন জোন পেয়ে গেলাম, অবডাকশন পেয়ে গেলাম। অবডাকশনে কি হয় না, এই প্লেটটা এটার উপরে উঠে যায়, এক্ষেত্রে ভেতরে ঢুকে যাচ্ছে যেটা, সেই অংশটাকে আমরা সাবডাকশন জোন বলছি, এই অংশটা। আর এক্ষেত্রে যেটা উপরে উঠে যাচ্ছে এই অংশটাকে আমরা কি বলছি, অবডাকশন। আর কলিশন তো তোমরা জানো, একটা পাতের সঙ্গে আরেকটা পাতের সংঘর্ষে লিপ্ত হয়ে এইরকম যদি অবস্থা তৈরি হয় তখন সেটাকে আমরা কলিশন বলি। আর রিফটিং, দুটো পাত দুই দিকে চলে যাচ্ছে, যেটা আমি একটু আগে বলেছিলাম, উপত্যকা রিফটিং, অর্থাৎ দুটো পাত দুদিকে চলে যাচ্ছে এবং মাঝখানের জায়গাটা বসে গিয়ে রিফট ভ্যালি বা কি বলছে, গোস্ত উপত্যকা কিন্তু তৈরি করছে বা সংশ্লিষ্ট উপত্যকা তৈরি করছে, সেটাকে আমরা কি বলবো, রিফটিং। আর একটা জিনিস রয়েছে আমাদের, সেটা হচ্ছে ফ্লেক টেকটনিক। ফ্লেক টেকটনিক, ফ্লেক টেকটনিক কি, দেখো এই পাতটা কি হয়েছে, হ্যাঁ এটার উপরে চলে গেছে এবং এর যে উপরিভাগের অংশটা সেটা কি হয়েছে, পাতলা হয়ে খুলে গেছে। তো এই যে পাতলা হয়ে খুলে যাওয়া অংশটা, এটাকেই আমরা কি বলি, ফ্লেক টেকটনিক্স। এটা অবডাকশনের সঙ্গে অনেকে গুলিয়ে ফেলে। অবডাকশনের ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু অনেকটা মোটা হয়, মানে অনেক পুরুত্ব হয়। কিন্তু ফ্লেকের ক্ষেত্রে কি হয়, সামনের দিকে যে পাতলা অংশগুলো থাকে সেই পাতলা অংশগুলো জাস্ট খুলে যায়, সেটাকে আমরা ফ্লেক টেকটনিক্স বলি। আর অবডাকশন, এটা কিন্তু অবডাকশনেরই একটা পার্ট। ফ্লেক টেকটনিক্স যেটা রয়েছে সেটা আমাদের অবডাকশনেরই একটা পার্ট। আর অবডাকশন কি না, অবডাকশন হচ্ছে যখন পাতের, একটা পাতের উপরে আরেকটা পাত উঠে যাবে, যে উপরের দিকে উঠে যাওয়া অংশটা, সেটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো আমরা অবডাকশন জোন। ওকে, চলো এবার আমরা জানবো বেনি অফ জোন। বেনি অফ জোন কোনটা, দেখো কি হয়েছে, এই যে অংশটা নেমে গেছে, এই অংশটা যদি আমাদের এই অনুভূমিক তলের সাপেক্ষে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কত ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে কিন্তু আমরা বলি বেনিয়ক জোন। এবার দেখো নবপাত সংস্থান। নবপাত সংস্থান বলতে যখন কি হবে, দুটি পাতের মিলনের পর ওই পাত সীমানার মাঝ বরাবর ভূমিরূপের পরিবর্তনজনিত ঘটনা, মানে ক্রমাগত আস্তে আস্তে কি হবে, ভূমিরূপের পরিবর্তন হতে থাকবে, তখন সেটাকে কি বলবো, আমরা নবপাত সংস্থান বলবো। ঠিক আছে, চলো এখান থেকে আরেকটা জিনিস আমাদের জানার রয়েছে, সেটা হচ্ছে বৃত্তচাপীয় দ্বীপমালা। বৃত্তচাপীয় দ্বীপমালা কখন তৈরি হয়, যখন দুটি মহাসাগরীয় অভিসারীয় পাত, মানে দুটো মহাসাগরীয় পাত একসঙ্গে মিলিত হবে। এই একটা মহাদেশীয় পাত এবং এই একটা মহাদেশীয় পাত, সরি মহাসাগরীয় পাত। দুটো মহাসাগরীয় পাত যখন আমাদের একটা আর একটার সঙ্গে মিলিত হবে তখন কি হবে, অপেক্ষাকৃত ভারী পাতটা কি হয়ে যাবে, নিচে চলে যাবে। কিসের নিচে চলে যাবে,
একটা আর একটা নিচে চলে যাবে। দাঁড়াও একটুখানি আমি একটা ছবি বের করে নিই। এই দেখো এখানে কি হয়েছে, দুটো মহাসাগরীয় পাত কি হয়েছে, একটা আরেকটার নিচে চলে যাচ্ছে। তো একটা আরেকটার নিচে যখন চলে যাচ্ছে তখন কি হবে, এই যে যে নিম্নজন সুদীর্ঘ সামুদ্রিক খাত তৈরি হচ্ছে, এই খাদের এই সামনের দিকের যে অংশটা রয়েছে সেটা কি হবে না, সেটা আহ, এখানে এই এই যে যে সামুদ্রিক খাত রয়েছে এটা পলিবালি সঞ্চিত হবে, পাশাপাশি এটা আমাদের অ্যাস্তনোস্ফিয়ারের মধ্যে প্রবেশ করবে। এবং অ্যাস্তনোস্ফিয়ারের মধ্যে যখন প্রবেশ করবে তখন এর মধ্যে থাকা জলরাশি এবং বাষ্প কি করবে না, এই শিলাস্তর ফাটিয়ে এই দিক দিয়ে বাইরে বেরিয়ে আসবে। এবং বাইরে বেরিয়ে এসে এটা কি হবে, বিভিন্ন দ্বীপের মতো সৃষ্টি করবে। এবং এই দ্বীপটা যদি বৃত্তের চাপের মতো তৈরি হয়, বৃত্তের চাপের মতো তৈরি হয়, তখন সেটাকে আমরা কি বলবো, বৃত্তচাপীয় দ্বীপমালা কিন্তু আমরা বলবো। যদি আমরা দেখি তাহলে জাপান, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, কিউরাল দ্বীপপুঞ্জ, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এগুলো কিন্তু সবই আমাদের বৃত্তচাপীয় দ্বীপপুঞ্জের উদাহরণ। তবে হ্যাঁ, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখেলা সব থেকে কিন্তু উল্লেখযোগ্য হয় আমাদের এই বৃত্তচাপীয় দ্বীপমালার মধ্যে। ওকে, তো এই ছিল আমাদের টোটাল কাহিনী, আমাদের টোটাল অংশ পাঁচ সংস্থান তত্ত্বের। পাঁচ সংস্থান তত্ত্বের বিভিন্ন যে উপাদানগুলো আমি বললাম, পাশাপাশি পাঁচ সংস্থান তত্ত্ব কিভাবে তৈরি হলো, আসলো আমাদের মধ্যে, এবং পাঁচ সংস্থানের কি কি ভূমিরূপ আমরা পাচ্ছি, কোন কোন ক্ষেত্রে আমরা ভূমিরূপ পাচ্ছি, এবং পাঁচ সংস্থান তত্ত্বের আমাদের আহ পেছনে কারণ কি রয়েছে, কি কারণে পাতগুলি মুভমেন্ট করছে, পাশাপাশি আমাদের যে বিভিন্ন রকমের পাত রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করলাম।